ইতিহাসের এক অদ্ভুত প্যারাডক্স বা বৈপরীত্য দিয়ে আমাদের আজকের যাত্রা শুরু। ১৯০৫ সাল বাঙালি হিন্দুরা রাখি বন্ধন উৎসবের মাধ্যমে লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। অখণ্ড বাংলা ছিল তাদের কাছে পবিত্র মাতৃভূমি। কিন্তু মাত্র ৪২ বছর পর ১৯৪৭ সালে সেই একই শিক্ষিত মধ্যবিত্ত এবং উচ্চ বর্ণের বাঙালি হিন্দু সমাজ কেন নিজেদের মাতৃভূমিকে দ্বিখণ্ডিত করার দাবি তুলল? কেন তারা স্লোগান দিলেন, ভারত ভাগ হোক বা না হোক, বাংলা ভাগ চাই? এই রূপান্তরের মূলে কি কেবলই ধর্মীয় বিদ্বেষ ছিল, নাকি এর পেছনে কাজ করছিল ক্ষমতা হারানোর এক গভীর মনস্তাত্ত্বিক আতঙ্ক এবং অর্থনৈতিক আধিপত্য রক্ষার এক সুপরিকল্পিত রাজনৈতিক চাল? আজ আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে গড়ে ওঠা সেই আন্দোলনের নেপথ্য কাহিনী বিশ্লেষণ করব। ১৯৩২-এর সাম্প্রদায়িক বাটোয়ারা ও ক্ষমতার পথ পরিবর্তন। ইতিহাসবিদ জয়া চ্যাটার্জি তার আকর গ্রন্থ বেঙ্গল ডিভাইডেড হিন্দু কমিউনালিজম এন্ড পার্টিশন 1932-1947 দেখিয়েছেন যে ১৯৩২ সালের কমিউনাল অ্যাওয়ার্ড বা সাম্প্রদায়িক বাটোয়ারা ছিল বাংলার উচ্চ বর্ণের হিন্দুদের জন্য এক বড় ধাক্কা। আইনসভায় হিন্দুদের আসন সংখ্যা কমে গেল আর মুসলিমদের জন্য আসন সংরক্ষিত হলো। ১৯৩৭-এর নির্বাচনে এ কে ফজলুল হকের কৃষক প্রজা পার্টি এবং মুসলিম লীগের উত্থান বুঝিয়ে দিল যে অখণ্ড বাংলায় গণতান্ত্রিক উপায়ে ভদ্রলোক হিন্দু সমাজের পক্ষে ক্ষমতায় ফেরা আর সম্ভব নয়। ক্ষমতার এই কেন্দ্রচ্যুতি হিন্দুদের মধ্যে এক নতুন সাম্প্রদায়িক জাতীয়তাবাদের জন্ম দেয়। বুদ্ধিজীবী মহলের আতঙ্ক ও সাংস্কৃতিক আধিপত্যের লড়াই। বাঙালি হিন্দু বুদ্ধিজীবী সমাজ মনে করত শিক্ষা এবং সংস্কৃতি হলো তাদের ব্যক্তিগত সম্পত্তি। কিন্তু ১৯৪০ এবং ১৯৪৪ সালে মুসলিম লীগ সরকার যখন মাধ্যমিক শিক্ষা বিল আনার চেষ্টা করলো, তখন বুদ্ধিজীবীরা একে সাংস্কৃতিক আক্রমণ হিসেবে দেখলেন। ইতিহাসবিদদের দৃষ্টিতে এই বিলের প্রেক্ষাপট এবং এর সুদূর প্রসারী প্রভাব বিস্তারিতভাবে আলোচনা করা হল। এক, প্রেক্ষাপট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের একাধিপত্য। বিংশ শতাব্দীর শুরু থেকে বাংলার মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রিত হতো কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে। তৎকালীন সময় কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল বাঙালি হিন্দু বুদ্ধিজীবী এবং ভদ্রলোক শ্রেণীর শক্তির মূল কেন্দ্র। বিশ্ববিদ্যালয়ের সিনেট এবং সিন্ডিকেটে হিন্দুদের নিরঙ্কুশ আধিপত্য ছিল। মুসলিম লীগ এবং কৃষক প্রজা পার্টির নেতাদের অভিযোগ ছিল যে এই কাঠামোর কারণে মুসলিম ছাত্ররা এবং গ্রামীণ ছাত্ররা বৈষম্যের শিকার হচ্ছে এবং পাঠ্যসূচিতে কেবল হিন্দু ভাবধারার প্রাধান্য থাকছে। দুই, বিলের মূল উদ্দেশ্য। ১৯৪০ সালে ফজলুল হক মন্ত্রিসভা, যাতে মুসলিম লীগও ছিল, মাধ্যমিক শিক্ষা বিল পেশ করে। এই বিলের প্রধান প্রস্তাবগুলো ছিল স্বতন্ত্র বোর্ড গঠন, মাধ্যমিক শিক্ষার নিয়ন্ত্রণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের হাত থেকে কেড়ে নিয়ে একটি স্বতন্ত্র সেকেন্ডারি এডুকেশন বোর্ডের হাতে দেওয়া, সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব। এই বোর্ডে মুসলিম এবং তফসিলি জাতিভুক্তদের মানে শিডিউলড কাস্টদের জন্য নির্দিষ্ট আসন সংরক্ষণ করা হয়। সরকারি নিয়ন্ত্রণ। বোর্ডের ওপর সরকারের নিয়ন্ত্রণ বাড়ানো, যাতে শিক্ষা ব্যবস্থার গণতান্ত্রিকীকরণ বা তাদের ভাষায় সাম্প্রদায়িক ভারসাম্য বজায় থাকে। তিন, হিন্দু ভদ্রলোক সমাজের প্রতিক্রিয়া, সাংস্কৃতিক আক্রমণ। এই বিল পেশ হওয়ার সাথে সাথে বাংলার হিন্দু সমাজ একে তাদের অস্তিত্বের ওপর আঘাত হিসেবে দেখে। ইতিহাসবিদ জয়া চ্যাটার্জির পর্যবেক্ষণ হিসেবে তিনি তার বেঙ্গল ডিভাইডেড গ্রন্থে লিখেছেন যে বাঙালি হিন্দুরা মনে করত শিক্ষা ও সংস্কৃতি হলো তাদের শেষ দুর্গ। রাজনৈতিক ক্ষমতা তারা তো ইতিমধ্যেই ১৯৩৭-এর নির্বাচনে হারিয়েছিলেন। এখন শিক্ষার নিয়ন্ত্রণ হারানোর অর্থ হলো সম্পূর্ণ সামাজিক পতন। সাম্প্রদায়িকীকরণের অভিযোগ। হিন্দু নেতারা অভিযোগ করেন যে এই বিলের মাধ্যমে শিক্ষার মান নামিয়ে দেওয়া হবে এবং পাঠ্যপুস্তকে ইচ্ছাকৃতভাবে ইসলামিকীকরণ ঘটানো হবে। এবার আসা যাক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা এই বিলের ক্ষেত্রে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং পরবর্তীতে হিন্দু মহাসভার নেতা হিসেবে এই বিলের বিরুদ্ধে আন্দোলনের পুরোধা হয়ে ওঠেন।
তিনি যুক্তি দিয়েছিলেন যে শিক্ষা কোনো রাজনীতির বিষয় নয় এবং সাম্প্রদায়িক ভিত্তিতে শিক্ষা বোর্ড গঠন করা শিক্ষার অবমাননা। ফলস্বরূপ 1940 সালের ডিসেম্বর মাসে কলকাতায় এক বিশাল প্রতিবাদ সভা হয়, যেখানে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মতো বিজ্ঞানীরাও সামিল হয়েছিলেন। শ্যামাপ্রসাদ এই ইস্যুটিকে ব্যবহার করে হিন্দু মধ্যবিত্তকে বোঝাতে সক্ষম হন যে মুসলিম লীগের অধীনে তাদের মেধা ও সংস্কৃতি নিরাপদ নয়। বিক্ষোভের মুখে 1940 সালে বিলটি পাশ করা সম্ভব হয়নি, কিন্তু 1944 সালে খাজা নাজিমউদ্দিনের মন্ত্রিসভা পুনরায় এটি পেশ করে। 1944-এর সংশোধিত বিলে বোর্ডে 50 জন সদস্যের মধ্যে হিন্দুদের জন্য মাত্র 20টি আসন রাখা হয়েছিল, বাকি আসন মুসলিম ও অন্যান্যদের জন্য। এটি হিন্দুদের মধ্যে আরো তীব্র ক্ষোভ তৈরি করে। ফলাফল, এই বিতর্ক বাংলার দুই সম্প্রদায়ের মধ্যে এতটাই মেরুকরণ ঘটিয়েছিল যে আপোষের কোনো রাস্তা খোলা ছিল না। ইতিহাসবিদরা মনে করেন এই মাধ্যমিক শিক্ষা বিল নিয়ে বিরোধী বাঙালি হিন্দুদের মনে প্রথম এই ধারণা গেঁথে দিয়েছিল যে অখণ্ড বাংলায় তারা কোনোদিন তাদের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষা করতে পারবেন না। এটিই ছিল 1947-এর দেশভাগ বা পশ্চিমবঙ্গ দাবির অন্যতম মনস্তাত্ত্বিক ভিত্তি। জমিদার শ্রেণীর আতঙ্ক ও ফ্লাউট কমিশন। ইতিহাসবিদ সুগত বসু তার গবেষণায় এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিক তুলে ধরেছেন। 1940 সালের ফ্লাউট কমিশন যখন জমিদারি প্রথা বিলোপের সুপারিশ করলো, তখন হিন্দু জমিদারদের পায়ের তলার মাটি সরে গেল। বাংলার অধিকাংশ জমিদার ছিলেন হিন্দু আর প্রজারা ছিলেন মুসলিম। মুসলিম লীগ যখন লাঙ্গল যার জমি তার স্লোগান তুলতে শুরু করলো, তখন জমিদাররা বুঝতে পারলেন তাদের ভবিষ্যৎ কেবল হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গে নিরাপদ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই জমিদারদের বোঝাতে সক্ষম হয়েছিলেন যে দেশভাগই তাদের সম্পত্তি রক্ষার একমাত্র উপায়। মারোয়ারি পুঁজি ও কলকাতার ভবিষ্যৎ এই নাটকের সবচেয়ে শক্তিশালী অথচ নেপথ্য চরিত্র ছিল মারোয়ারি পুঁজি। ইতিহাসবিদ ক্লদ মার্কোভিটস তার গবেষণায়, বিশেষ করে তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়ান বিজনেস অ্যান্ড ন্যাশনালিস্ট পলিটিক্স 1931 to 1939 এবং দ্য গ্লোবাল ওয়ার্ল্ড অফ ইন্ডিয়ান মার্চেন্টস বিংশ শতাব্দীর প্রথমার্ধে কলকাতার অর্থনৈতিক পট পরিবর্তনের এক অনবদ্য চিত্র তুলে ধরেছে। তিনি দেখিয়েছেন কিভাবে একটি অভিবাসী ব্যবসায়ী গোষ্ঠী মানে মারোয়ারি কমিউনিটি রাজস্থানের মরুভূমি থেকে এসে বাংলার অর্থনীতির হৃৎপিণ্ড দখল করে নিয়েছিল। মার্কোভিটসের বিশ্লেষণ অনুযায়ী এক দালালি থেকে মালিকানা মানে পুঁজির রূপান্তর। মার্কোভিটস দেখিয়েছেন যে 1914 সালের আগে মানে প্রথম বিশ্বযুদ্ধের আগে মারোয়ারিরা মূলত ব্রিটিশ ম্যানেজিং এজেন্সিগুলোর অধীনে বানিয়া বা দালাল হিসেবে কাজ করত, কিন্তু 1930-এর দশকের মধ্যে এই চিত্র বদলে যায়। সঞ্চয় ও বিনিয়োগ। প্রথম বিশ্বযুদ্ধের সময় পাটের ব্যবসায় মারোয়ারিরা বিপুল মুনাফা করে। এই পুঁজিকে তারা ব্রিটিশদের মতো ব্রিটেনে পাঠিয়ে না দিয়ে ভারতের মাটিতেই পুনঃবিনিয়োগ করে। ব্রিটিশদের পিছু হটা। 1929-এর বিশ্ব মন্দার ফলে ব্রিটিশ কোম্পানিগুলো যখন লোকসানের মুখে পড়ে, মার্কোভিটসের মতে তখন মারোয়ারিরা তাদের হাতে থাকা নগদ অর্থ দিয়ে সেই ব্রিটিশ কোম্পানিগুলোর শেয়ার সস্তায় কিনে নিতে শুরু করে। চটকল, গোল্ডেন ফাইবার ও বিড়লার উত্থান। চটকল বা জুট মিল ছিল ব্রিটিশ পুঁজির দুর্গ। 1919 সালে জিডি বিড়লা যখন প্রথম ভারতীয় হিসেবে চটকল মানে বিড়লা জুট মিল স্থাপন করেন, তখন ব্রিটিশরা তাকে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল। মার্কোভিটস তথ্য দিয়ে দেখিয়েছেন যে 1930-এর দশকের মাঝামাঝি সময়ে এসে কলকাতার চটকলগুলোর কাঁচামাল সরবরাহ এবং বাজারের উপর মারোয়ারিদের নিয়ন্ত্রণ এতটাই বেড়ে গিয়েছিল যে ব্রিটিশ নিয়ন্ত্রিত ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশন মানে IJMA তাদের সাথে আপোষ করতে বাধ্য হয় এবং অনেক ব্রিটিশ মালিকানাধীন মিলের বোর্ডে মারোয়ারিরা ডিরেক্টর হিসেবে ঢুকে পড়ে। কয়লা খনি ও জ্বালানি শক্তির দখল। বাংলার শিল্পাঞ্চলের প্রাণভোমরা ছিল কয়লা। মার্কোভিটসের গবেষণা অনুযায়ী 1930-এর দশকে রানীগঞ্জ এবং ঝরিয়া শিল্পাঞ্চলের খনিগুলোতে মারোয়ারি পুঁজির অনুপ্রবেশ ঘটে।
ব্রিটিশ কোম্পানিগুলো যখন খনি পরিচালনায় ক্লান্ত হয়ে পড়ছিল, তখন গোয়েঙ্কা, জালান এবং বিড়লা গোষ্ঠী সেই খনিগুলো কিনে নিতে শুরু করে। এর ফলে কেবল উৎপাদন নয়, বরং কয়লা পরিবহনের রেলওয়ে এবং লজিস্টিক্সের উপরও তাদের প্রভাব তৈরি হয়। শেয়ার বাজার ও বড় বাজারের নিয়ন্ত্রণ। মার্কোভিজ কলকাতার ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের উপর মারোয়ারিদের নিয়ন্ত্রণের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করেছে। তিনি দেখিয়েছেন 1930-এর দশকে শেয়ার বাজারের ফাটকা বা স্পেকুলেটিভ ব্যবসায় মারোয়ারিরা অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। তারা নিজেদের মধ্যে একটি শক্তিশালী কমিউনিটি নেটওয়ার্ক তৈরি করেছিলেন, যার মাধ্যমে তারা বাজারের গতিপথ নির্ধারণ করতে পারতেন। এর ফলে কলকাতার আর্থিক তারল্য বা লিকুইডিটি পুরোপুরি বড় বাজারের মারোয়ারি গদিগুলোর নিয়ন্ত্রণে চলে আসে। রাজনৈতিক সংযোগ। কেন তারা বাংলা ভাগ চেয়েছিলেন? মার্কোভিটসের এই অর্থনৈতিক বিশ্লেষণের সাথেই জড়িয়ে আছে 1947-এর রাজনীতি। তার মতে কংগ্রেস ও হিন্দু মহাসভাকে অর্থায়ন করে এই বিশাল মারোয়ারি পুঁজি নিজেদের নিরাপত্তার জন্য একটি বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি তৈরি করেছিলেন। তারা গান্ধী ও প্যাটেলের কংগ্রেসকে যেমন অর্থ দিতেন, তেমনি বাংলার বিশেষ পরিস্থিতিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হিন্দু মহাসভাকেও সমর্থন করতেন। 1930-এর দশকের শেষে বাংলায় মুসলিম লীগ সরকার যখন বানিয়া বা মহাজন বিরোধী আইন আনতে শুরু করলো, তখন মারোয়ারি পুঁজিপতিরা আতঙ্কিত হলেন। মার্কোভিটস ইঙ্গিত দিয়েছেন যে তাদের কাছে কলকাতা ছিল তাদের লাইফলাইন। যদি অখণ্ড বাংলা পাকিস্তানের অংশ হতো বা স্বাধীন থাকতো, তবে তাদের কয়েক প্রজন্মের তৈরি করা এই বাণিজ্যিক সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে যেতে পারত। মারোয়ারিদের এই অর্থনৈতিক উত্থানই তাদেরকে 1947 সালে বাংলার রাজনীতিতে এক অদৃশ্য খেলোয়াড় মানে ইনভিজিবল প্লেয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হিন্দু হোমল্যান্ড বা পশ্চিমবঙ্গ গঠনের দাবিকে তারা সমর্থন করেছিলেন আসলে নিজেদের পুঁজি ও বাজার রক্ষা করার এক কৌশল হিসেবে। ব্রিটিশ ভাইসরয় মাউন্টব্যাটেনের নথিপত্র মানে ট্রান্সফার অফ পাওয়ার ভলিউম 10 প্রমাণ দেয় যে কলকাতার বড় ব্যবসায়ীরা বারবার স্মারকলিপি দিয়েছিলেন যে ক্যালকাটা মাস্ট রিমেইন উইথ ইন্ডিয়া ফর দ্য সেক অফ ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলিটি। 1946-এর দাঙ্গা ও পয়েন্ট অফ নো রিটার্ন। 16ই অগস্ট 1946 ডাইরেক্ট অ্যাকশন ডে এবং নোয়াখালীর দাঙ্গা। এই ঘটনায় সাধারণ লিবারেল হিন্দুদের মন থেকে অখণ্ডতার স্বপ্ন মুছে দেয়। মনস্তাত্ত্বিক ভাবে এটি ছিল এক মহা সন্ধিক্ষণ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই ভীতিকে ব্যবহার করে একটি শক্তিশালী জনমত তৈরি করলেন। তিনি স্লোগান দিলেন, এক দেশে দুই প্রধান চলবে না। তিনি দাবি করলেন, যদি মুসলিমদের জন্য পাকিস্তান হয়, তবে হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ কেন হবে না। 1947 সালের এপ্রিল মাসে বাংলার হিন্দু বুদ্ধিজীবীরা এক গণভোটের মতো পরিস্থিতি সৃষ্টি করেন, যেখানে তারা সরাসরি বাংলা ভাগের পক্ষে মত দেন। শরৎ বসু ও সোহরাওয়ার্দীর অখণ্ড বাংলা প্রস্তাবের ব্যর্থতা। দেশভাগের ঠিক আগে শরৎচন্দ্র বসু এবং সোহরাওয়ার্দী একটি স্বাধীন অখণ্ড বাংলার প্রস্তাব দেন, কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং হিন্দু মহাসভা এর তীব্র বিরোধিতা করেন। কেন? শ্যামাপ্রসাদ মনে করতেন অখণ্ড স্বাধীন বাংলা মানেই হবে পরোক্ষভাবে একটি বৃহত্তর পাকিস্তান। মারোয়ারি ব্যবসায়ীরাও এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, কারণ তারা ভারতের শক্তিশালী কেন্দ্রীয় শাসনের ছত্রছায়ায় থাকতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত নেহেরু এবং প্যাটেলের সমর্থনে শ্যামাপ্রসাদের পার্টিশন দাবি জয়ী হয়। ইতিহাসের শিক্ষা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আজ হিন্দু জাতীয়তাবাদের স্থপতি বলা হয়, কিন্তু ইতিহাসবিদদের বিচারে 1947-এ তার এই সাফল্য কেবল ধর্মীয় উন্মাদনার ফসল ছিল না। এটি ছিল বাংলার বুদ্ধিজীবীদের সাংস্কৃতিক আতঙ্ক, জমিদারদের অর্থনৈতিক স্বার্থ এবং মারোয়ারি পুঁজিপতিদের বাণিজ্যিক হিসাব নিকেশের এক সার্থক সংমিশ্রণ। পশ্চিমবঙ্গ তৈরি হলো, কলকাতা ভারতে রইল, কিন্তু এর বিনিময়ে লক্ষ লক্ষ বাঙালি শরণার্থী হলেন, নিজেদের ভিটে মাটি হারালেন। আজকের পশ্চিমবঙ্গ সেই ঐতিহাসিক সিদ্ধান্তের এক জীবন্ত দলিল। আপনারা কি মনে করেন? এ বিষয়ে আপনাদের মতামত দয়া করে কমেন্টে লিখুন। ধন্যবাদ।